এদের যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, মানে আঁত বলছি যেটাকে ক্ষুধান্ত্র বলছি আমরা, তো সেই ক্ষুধান্ত্র কিভাবে টুইস্টেড হচ্ছে, কিভাবে অবস্ট্রাকশন হচ্ছে, কিভাবে বাধা প্রাপ্ত হচ্ছে, তো সেই জিনিসটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। ঠিক আছে, দেখো এটা একটা ডাইজেস্টিভ সিস্টেমেরই একটা অঙ্গ। ঠিক আছে, তো এটা কি স্মল ইন্টেস্টাইনে যে অবস্ট্রাকশন হয়, স্মল ইন্টেস্টাইনে অবস্ট্রাকশন হলে কি কি সিমটমস লক্ষ্য করা যায়, কেনই বা হয়, তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আজকের বিষয় হচ্ছে, আজকের যে রোগটা সেটার নাম হচ্ছে গড ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ঠিক আছে, বা এটাকে আবার ইন্টুসাসেপশন বলা হয়, ইন্টুসাসেপশনস। তাহলে দেখো এটা কি কারণে হয় সেই জিনিসগুলো আমি বলি। দেখো গবাদি পশুরা যখন মনে করো অতিরিক্ত পরিমাণে খাবার খেয়ে ফেলে, ঠিক আছে, খাবার খাওয়ানোর পরে ডায়েটের যদি মানে গোলমাল হয়, মানে যে পরিমাণে খাবার খায় সেই পরিমাণে থেকে বেশি খেয়ে গেছে বা কম খেয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা একটা কজেস হতে পারে। ঠিক আছে, যেটা নয় যেটার কারণে কিন্তু না, ফরেন বডিজ, গবাদি পশুরা যখন ফরেন বডিজ খেয়ে ফেলে, ফরেন বডিজ বলতে বলো না দেখি কি, ফরেন বডিজ মানে যেগুলো মানে কি, যেমন পেরেক, লোহার তার, ঠিক আছে, অথবা প্লাস্টিক বা প্লাস্টিক ক্যারি ব্যাগস। এখন দেখবে রোড সাইডে অনেকেই বাজারে কিছু মানে নাস্তা কিনে নিল, ঠিক আছে, কিছু খাবার কিনে নিল, সেই খাবারের যে প্লাস্টিকটা, হয়তো কিছু খাবার আছে অথচ কি করলো না, খাবারটা করে দিল, ফেলে দিল। তো গবাদি পশুরা তো ওরা তো জানে না, ওরা তো অবলা প্রাণী, ওরা কি করে প্লাস্টিক সুদ্ধা খেয়ে ফেলে। ঠিক আছে, তো যার কারণে খেয়ে ফেললো এবং সেটা রুমেন থেকে চলে গেল, ঠিক আছে, রেটিকুলাম, ঠিক আছে, রেটিকুলাম থেকে চলে গেল তোমার অ্যাবোমেজম, অবজম চলে গেল, আর অবজম থেকে চলে গেল অ্যাবোমেজম, ঠিক আছে, ইন্টেস্টাইনে চলে গেল। তো এইভাবে ইন্টেস্টাইনে চলে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে, ইন্টেস্টাইনে গিয়ে যদি বাধা সৃষ্টি করে, ঠিক আছে, বাধা মানে কি তোমার অবস্ট্রাকশন তৈরি করে, ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অর ইন্টুসাসেপশন বলা হয় এই রোগটার নাম। তো এই রোগটার কারণ, মেনলি কারণ হচ্ছে এটা, ফরেন বডিজ একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে হেয়ার বল। দেখবে হিউম্যান বিংস, আমাদের মানুষের যে দেখবে মেয়েরা বিশেষ করে মাথার চুলগুলো মানে চিরুন দেওয়ার সময় অনেক পরিমাণে চুল মানে মানে ওদের কি গিরে যায় বা চুল মানে নষ্ট হয়, ঠিক আছে, তো সেই চুলগুলো পড়ে, তো সেই চুলগুলো ওরা একটা বলের মতো তৈরি করে রেখে দেয়, বা কোনো কারণবশত ওটা অনেকগুলো চুল মনে করো ঘাসের মধ্যে ফেলে গেছে বা পড়ে আছে, সেটা যদি গরু খেয়ে ফেলে, গরু বা ছাগল যদি খেয়ে ফেলে, তাহলে সেটা চলে গেল রুমেনের মধ্যে, এবং সেই রুমেন থেকে যে প্রসেসে চলতে লাগলো, এবং সেগুলো যখন ইন্টেস্টাইনে চলে যায় এবং ইন্টেস্টাইনে গিয়ে বাধার সৃষ্টি করছে, ঠিক আছে, ইন্টেস্টাইনে গিয়ে বাধার সৃষ্টি করছে, তো সেই কারণে কিন্তু এই অবস্ট্রাকশনটা তৈরি হতে পারে, অবস্ট্রাকশন হতে পারে। কেউ কিছু হচ্ছে? কজন আছে দেখি? 8 জন, মানে 7 জন। তো যারা যারা আছে তাদেরকে নিয়ে ক্লাসটা স্টার্ট হোক। তো দেখো, তো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এর কজেস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কি জিনিস সেটা বলি। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলো এমন একটি মানে প্রসেস যেখানে ফরেন বডিজ অবস্ট্রাক্টেড দ্য ইন্টেস্টাইন, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তো দেখো কি বলছে, যে এটার যদি আমরা সংজ্ঞা লিখি, ঠিক আছে, সংজ্ঞা লিখি, তাহলে ফরেন বডিজ like hairball,
প্লাস্টিক ক্যারি ব্যাগস, ঠিক আছে। আর eaten by small ruminant, or large ruminant। ঠিক আছে, দেখো ফরেন বডিজ লাইক হেয়ার বল, প্লাস্টিক ক্যারি ব্যাগস, আর অনেক কিছু জিনিস আছে, মেটাল, ঠিক আছে। এখানে মেটাল মানে হচ্ছে ধাতু, যেমন তার মানে ওয়্যার, ঠিক আছে। ওয়্যার মানে হচ্ছে তার, ঠিক আছে। এসব যদি খেয়ে ফেলে, আর ইটেন বাই স্মল রুমিনেন্ট or large intestine, and then obstruct the intestine। That is called intestinal obstruction। তাহলে কি বলা হচ্ছে, দেখো ফরেন বডিজ লাইক হেয়ার বল, প্লাস্টিক ক্যারি ব্যাগস, মেটাল বলতে ওয়্যার, আর ইটেন বাই স্মল রুমিন্যান্টস মানে ছোট ছোট রুমিনেন্ট, যারা জাবর করে, রমন্থন করে, সেই সব পশুরা, অথবা লার্জ রুমিনেন্ট বলতে এখানে কাউ অ্যান্ড বাফেলোস কে বলা হচ্ছে লার্জ রুমিনেন্ট। এরা যখন এগুলো খেয়ে ফেলে এবং তারপরে obstruct the intestine, এই ফরেন বডিজ আর obstruct the intestine, that is called intestinal obstruction। ঠিক আছে, এটা মানে কি, ফরেন বডিজ মানে বাইরে থেকে কিছু এমন একটা জিনিস যেটা হজম হয় না, মানে ইনডাইজেস্টেড, মানে ডাইজেস্টেড হয় না, এবং যার কারণে সেটা ইন্টেস্টাইনে গিয়ে পৌঁছায় এবং সেখানে বাধার সৃষ্টি করে, এবং সেখানে বাধার সৃষ্টি করার ফলে সেখানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তৈরি হয়। ঠিক আছে, তো এটার কিভাবে আমরা ট্রিটমেন্ট করব, কিভাবে সিমটমস লক্ষ্য করা যাবে, ঠিক আছে, এর কারণগুলো কি, এই যে ইন্টুসাসেপশন এর কারণগুলো কি, বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কারণগুলো আমরা লিখব, যদিও সংজ্ঞাটাতে বলা হয়েছে কিন্তু আমরা ডিটেলসে জানবো। এরা লেখা হলো সবার জিআই অবস্ট্রাকশন। ঠিক আছে, জিআই অবস্ট্রাকশন মানে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম যে অবস্ট্রাকশন কাকে বলে, যে ফরেন বডিজ দ্যাট এন্টার দ্য রুমেন। ঠিক আছে, ফরেন বডিজ যেটা রুমেনে এন্টার করছে, প্রবেশ করছে, এবং রুমেন থেকে যখন ইন্টেস্টাইনে চলে যাচ্ছে সেই প্রসেস অনুযায়ী, এবং ইন্টেস্টাইনে তো দেখতেই পাচ্ছ যে ইন্টেস্টাইন সবসময় মুভমেন্ট করতে থাকে, সবসময় ইন্টেস্টাইন মুভমেন্ট করতে থাকে, এবং ইন্টেস্টাইনে যদি সেটা বাধার সৃষ্টি করে সেটাকে অবস্ট্রাকটিভ বলা হচ্ছে। দেখো এটার অনেকগুলো রিজন আছে, একটা কোনো কারণ নাই, অনেকগুলো কারণে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়। এটা তো ফরেন বডিজের কথা গেল, আরো অনেকগুলো কারণ আছে। দেখো গবাদি পশুরা যখন হাঁটাচলা করে কোনো কারণবশত পড়ে গেছে বা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে মানে এমনভাবে পড়ে গেল, দেখা গেল যে ওর ইন্টেস্টাইনটা মানে মর্ডর হয়ে গেল, মানে ঘুরে গেল। ঠিক আছে, ইন্টেস্টাইনটা যদি ঘুরে যায়, ঠিক আছে, ওর ডিওডেনাম যদি উল্টো দিকে হয়ে যায়, অ্যাগোমেজম যদি উল্টো দিকে হয়ে যায়, বা একটু সাইড পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ইন্টেস্টাইন। তো দেখো
GI obstruction is an emergency condition and has a range of causes, ঠিক আছে। মানে কি এই অবস্ট্রাকশনটা মানে কি খুবই এমার্জেন্সি, ঠিক আছে। এটা হওয়া মানে পশুর মৃত্যু নিশ্চিত, ঠিক আছে। মানে ছাগলের হোক বা লার্জ অ্যানিমেলেরই হোক, যদি মনে করো এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে গেছে ভাই, তাহলে কিন্তু পশুটিকে বাঁচানো খুবই কন্ডিশন খারাপ আর কি, মানে বাঁচানো মুশকিল আর কি। কিন্তু হ্যাঁ, এটারও ট্রিটমেন্ট আছে, তো সেই ট্রিটমেন্টগুলো আমি বলবো। সেগুলো করলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ রেজাল্ট দিতে পারে। তো সেই কজেসগুলো, সেই কারণগুলো আমরা মানে এখন আলোচনা করব, ঠিক আছে। তাহলে লিখো সবাই, কজেস অফ গট intestinal obstruction। দেখো আমরা ফিল্ডে বা মাঠে বলতে এখানে ফিল্ডে যখন আমরা ঘুরি বা প্র্যাকটিস যখন করি, সেই সময় দেখবে এই মতো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কেস কিন্তু দেখতে পাওয়া যায়। আমি নিজেও পেয়েছি। তো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলে কি হবে, দেখা যাবে যে পশুটির মধ্যে অনেক রকম সিমটমস লক্ষ্য করা যায়। এক নম্বর হচ্ছে যে পশুটি মানে পুরো ঝিমিয়ে থাকবে, এটা কিন্তু শিওর। দ্বিতীয়ত হচ্ছে প্রচন্ড অ্যাবডোমিনাল পেন হবে, প্রচন্ড চিল্লাতে থাকবে, ঠিক আছে। আর পেছন দিকের পা মানে পেটে মানে লাথি মারতে স্টার্ট করবে, ঠিক আছে। আর মানে কি মাটিতে পড়ে যাবে, ঠিক আছে। প্রচন্ড অস্বস্তি ফিল করবে, ঠিক আছে। তো এইরকম মানে কন্ডিশন কিন্তু দেখা যায়। প্রচন্ড পেট ব্যথা হয়, তীব্র যন্ত্রণা হয়, এবং কি এই যে স্মল অ্যানিম্যাল বলো বা লার্জ অ্যানিম্যাল বলো, এদের ক্ষেত্রে কি হচ্ছে, সেই সময় কিন্তু পায়খানা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। পশু পশু মানে কি সাধারণত জলপান করতে করে, ঠিক আছে, সাধারণত জলপান করবে, ঠিক আছে। পশুকে দেখে তোমার মনে হবে যে এটা খুবই সুস্থ আছে, ঠিক আছে, কিন্তু বাস্তবে কিন্তু না, ঠিক আছে। জল খাবে, খাবার অল্প স্বল্প খেতেও পারে, আবার নাও খেতে পারে, মানে অফ ফিড হয়ে যায়, পুরোপুরি অফ ফিড হয়ে যায়, অ্যানোরেক্সিয়া দেখা যায়, মানে একদম অফ ফিড বললেই চলে। যুগালি করবে নাই, মানে এখানে রমন্থন করবে নাই, ঠিক আছে। তাহলে এরকম সিমটমস লক্ষ্য করা যায়। অনেক সময় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কারণে ইন্টেস্টাইনে ইনফেকশন, ওটা ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটু হাই ফিভার থাকতে পারে, ঠিক আছে। সেটা একটু যদি হাই ফিভার থাকে, মনে করো একটা ছাগলের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে গেছে আর ওর টেম্পারেচার যদি 105 থাকে, তাহলে কিন্তু খুব মানে সিভিয়ার ইনফেকশন হয়ে গেছে, মানে সেক্ষেত্রে কিন্তু পশুটিকে বাঁচানো খুবই মুশকিল। মানে ফিল কন্ডিশনে এই মতো কন্ডিশন দেখা যায় যে পশুটি দাঁড়াতে পারে না, পেট ব্যথা করে প্রচণ্ড, ঠিক আছে, পায়খানা করে না, মলদ্বার থেকে শুধু মিউকাস বের হয়, মানে এই ধরনের সিমটমস কিন্তু লক্ষ্য করা যায়। প্র্যাকটিক্যালি বলছি আমি, এগুলো লক্ষ্য করা যায়। পায়খানায় করবে না, পায়খানা থেকে শুধু মিউকাস আসবে, ঠিক আছে, মানে মিউকাস আসবে, পায়খানা বের হবে না, ঠিক আছে। আর গ্যাস হবে না, হালকা ব্লটিং হবে, ঠিক আছে, এসব কিন্তু লক্ষ্য করা যায়। আর প্রচন্ড ব্যথা করতে থাকবে, সেক্ষেত্রে তোমরা কি ট্রিটমেন্ট করবে সেই জিনিসটা, এটা কিন্তু ফিল্ড কন্ডিশনে প্রায়শই দেখা যায়। তো এটার আমি ট্রিটমেন্ট বলে দেবো। এটারও কিন্তু ট্রিটমেন্ট করে মানে কি বলবো, প্রায় 30% মানে ট্রিটমেন্টের কারণে, মানে ট্রিটমেন্ট যদি আমরা করি তাহলে প্রায় 30% পশুটিকে বাঁচাতেও পারতে পারি, ঠিক আছে, আবার বাঁচাতে নাও পারতে পারি। এটা খুবই কিন্তু এমার্জেন্সি এটা আর কি, ঠিক আছে। কি কারণে হয়, ডিউডেনাম যে ভলভুলি যেগুলো আছে, সেই ভলভুলিগুলো মানে কি যে যে জায়গাতে থাকার কথা, যে ইন্টেস্টাইনটা যে যে রাউন্ডের মধ্যে থাকার কথা, সেই রাউন্ডে থাকে না, ঠিক আছে, ওটা টুইস্ট হয়ে গেছে, মানে পাল্টি হয়ে গেছে। দেখবে ছাগল খুব মানে কি লাফালাফি করে, লাফালাফি করতে গিয়ে পড়ে যায়, পড়ে যাওয়ার ফলে সেক্ষেত্রে তোর ইন্টেস্টাইন যদি কোনো কারণবশত মানে উল্টো হয়ে গেছে বা টুইস্ট হয়ে গেছে,
সেই ক্ষেত্রে কিন্তু মানে এই অবস্ট্রাকটিভ হতে পারে, ঠিক আছে। তাছাড়াও যেটা আরো কারণ বলছি সেটা হচ্ছে প্যারাসাইটিক রিজন। প্যারাসাইটিক রিজন যদি মনে করো আমি একটা বলছি, একটা এক্সাম্পল বলছি, একটা মনে করো আমি ইন্টেস্টাইন আঁকছি, ঠিক আছে, এটা মনে করো একটা ইন্টেস্টাইন, ঠিক আছে, ঠিক আছে, একটা ইন্টেস্টাইন, এটা মনে করো একটা ইন্টেস্টাইন আঁকছি। তো ইন্টেস্টাইনের মধ্যে, ঠিক আছে, ইন্টেস্টাইনের মধ্যে কি থাকছে, কৃমি থাকছে, এই মতো করে কৃমি পেঁচানো অবস্থায় থাকে, ঠিক আছে, হুক ওয়ার্মস, স্টেপ ওয়ার্মস, রাউন্ড ওয়ার্মস, এই ধরনের ওয়ার্মস যদি থাকে, তো এগুলোর মধ্যে তো মল আছে না, ঠিক আছে, এইখানে যে মানে ওই যে লিকুইডসটা যেটা রয়েছে, যেটা মল আকারে বের হয়, তো এই যে ইন্টেস্টাইন গুলিতে এইরকম এইরকম পেঁচিয়ে পেঁচিয়ে এইরকম পেঁচিয়ে পেঁচিয়ে যদি কৃমি থাকে, তাহলে কি করে, ইন্টেস্টাইনে অবস্ট্রাকটিভ করে, মানে অবস্ট্রাক্ট করে, মানে বাধার সৃষ্টি করে। এরা কি করে, বাধার সৃষ্টি করে। তাহলে সঠিক পরিমাণে যখন যখন মানে ওই লিকুইডসটা বা সেই তরল পদার্থটা, ঠিক আছে, ইনজেস্টেডে যখন মনে করো যেটা আমরা মল বলছি, তো সেটা যখন প্রথমত তরল আকারেই থাকে, ঠিক আছে, সেই তরলটা সবাই দেখেছো যখন ছাগল কাটে সেই সময় তো দেখেছো ওর ইন্টেস্টাইন গুলো যখন নাড়ি ভুড়ি গুলো যখন বার করে যখন যারা মনে করো কাটে, ছাগল কাটে, তো সেই সময় দেখবে তো সেই ইন্টেস্টাইনের মধ্যেও কিন্তু অনেক কৃমি পাওয়া যায়, ঠিক আছে। আমি একবার একটা ছাগল কাটার সময় আমি দেখেছিলি প্রায় কি বলবো 2-3 ফুট পর্যন্ত, 3 ফুট পর্যন্ত তোমার ইয়ে টেপ ওয়ার্মস ছিল, ফিতাক কৃমি ছিল, ঠিক আছে, পুরো মানে ইন্টেস্টাইনটা জুড়ে ছিল, ভেবে দেখো তো। কোনো প্রবলেম হয়নি, কিন্তু ওর মধ্যে ঠিকঠাক ভাবেই কিন্তু মানে সেগুলো পার হচ্ছিল, ঠিক আছে। তো এই যে মানে তোমার কৃমির কারণও একটা হতে পারে, ওয়ার্মসের কারণও হতে পারে। ওয়ার্মস এরাও কিন্তু অনেক সময় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করে। যদি আমরা দেখবি এটা বন্ধ হয়ে গেলে আমি বলে দিবে, যদি আমরা কৃমির ওষুধ দিয়ে দিই, এর মতো কন্ডিশনে যদি আমরা কৃমির ওষুধ দিয়ে দিই আর সেটা যদি ওয়ার্মসের কারণে অবস্ট্রাকশনটা হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে, একদম 100% ঠিক হবে। যদি ওয়ার্মসের কারণে হয় 2 ঘন্টা বা 4 ঘন্টা 6 ঘন্টা পরে কিন্তু এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে, পেট ব্যথাটাও কমে যাবে, ঠিক আছে। তো দেখো এই যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কারণগুলো আমি দেখাবো, দেখো তাহলে এটা মুছাচ্ছি, হ্যাঁ। তাহলে এতগুলো কারণ আছে, একটা কারণ নাই, অনেকগুলো কারণ আছে। তো নম্বর 1 হচ্ছে যে ফরেন বডিজ, ঠিক আছে, কজেস নাম্বার 1 হচ্ছে ফরেন বডিজ। ফরেন বডিজ, ফরেন বডিজ বলতে বললাম আমি। দ্বিতীয়ত হচ্ছে ফরেন বডিজ বলতে তোমার হেয়ার বল, মানে চুলের মানে বল, ঠিক আছে। তাহলে ডায়েট চেঞ্জ মানে হচ্ছে খাবারের পরিবর্তন, খাবারের পরিবর্তন। তাহলে কি হচ্ছে, খাবারের পরিবর্তন হচ্ছে, মানে ফরেন বডিজ মানে যেমন মনে করো তোমার হেয়ার বল আছে, প্লাস্টিক ক্যারি ব্যাগস আছে, ওয়্যারস আছে, ঠিক আছে, এগুলোকে বলছে ফরেন বডিজ। ফরেন বডিজ যদি ছাগল বা গবাদি পশুরা খেয়ে ফেলে, সেক্ষেত্রে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, এটা একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে ডায়েট চেঞ্জ, খাবারের পরিবর্তনের কারণেও অনেক সময় হতে পারে। তৃতীয় কজেস হচ্ছে 3 নম্বর যেটা কজেস হচ্ছে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মেইন কজেস, সেটা হচ্ছে তোমার ওয়ার্মস। ওয়ার্মস, ওয়ার্মস মানে হচ্ছে কৃমি। কৃমি বলতে মানে টেপ ওয়ার্মস, কৃমি হচ্ছে তোমার কি ফিতাক কৃমি, গোল কৃমি, ঠিক আছে, হুক কৃমি। কৃমি বলতে এখানে কোন কোন কৃমি, ফিতাক কৃমি, ফিতাক কৃমি,
গোলকৃমি, হুক কৃমি, হুক কৃমি কারণেও অবস্ট্রাকশন হয়। ঠিক আছে, এটা গেল। আবার অনেক সময় যদি পশু, মনে করো অনেক সময় যদি পশু জলপান খুব কম করে, ঠিক আছে, মানে জলপান একদমই খুবই কম করে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। তাহলে 4 নাম্বার হচ্ছে ডিহাইড্রেশন। তাহলে ডিহাইড্রেশনের ক্ষেত্রেও কিন্তু অবস্ট্রাকশন হতে পারে। ঠিক আছে, প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাবার খেলে, ঠিক আছে, মানে বলছে যে হাই স্টার্চ লো ফাইবার ডায়েটস, ঠিক আছে, লো ফাইবার ডায়েট। তাহলে কি হাই স্টার্চ মানে কি প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাবার খেয়ে ফেলছে, ঠিক আছে। লো ফাইবার ডায়েট মানে কি ঘাস বা খড় এগুলো কম পরিমাণে খাওয়ালেও কিন্তু, এবং সেটা যদি হাই স্টার্চ যদি জাতীয় খায়, শর্করা জাতীয় খাবার যদি বেশি পরিমাণে খায়, সেক্ষেত্রে কিন্তু এগুলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। ঠিক আছে, 6 নম্বরে যেটা কারণ হচ্ছে অ্যাক্সেস অফ ইনডাইজেস্টেবল ফিড। ঠিক আছে, অ্যাক্সেস 6 নম্বর কারণটা হচ্ছে অ্যাক্সেস মানে প্রচুর পরিমাণে, অ্যাক্সেস অফ ইনডাইজেস্টেবল, অ্যাক্সেস অফ ইনডাইজেস্টেবল ফিডস। ঠিক আছে, এটাও কারণ। অ্যাক্সেস অফ ইনডাইজেস্টেবল মানে যেসব খাবারগুলো গবাদি পশুরা বা স্মল রুমিনেন্টসরা বা লার্জ অ্যানিমেল বলতে যেমন তোমার গরু এবং কারা, যেটা মোষ বলছি, তারাও যদি মনে করো প্রচুর পরিমাণে যেসব খাবারগুলো খেয়ে ফেলে যেগুলো হজম হবে না, এই মতো খাবার যদি খেয়ে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু ইন্টেস্টাইনে অবস্ট্রাকশন করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা হচ্ছে হার্নিয়াস। ঠিক আছে, হার্নিয়ার কারণও কিন্তু অনেক সময় হতে পারে। 7 নম্বরে হার্নিয়া, অ্যাবডোমিনাল হার্নিয়া থাকে, দেখবে তোমাদেরকে বলছি হার্নিয়াটা কি জিনিস। দেখো হার্নিয়া সম্পর্কে বলছি, এগুলো কি মুছাবো, এগুলো উপরের গুলো মুছাবো। তো দেখো এই যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কারণ হচ্ছে ফরেন বডিজ, ডায়েট চেঞ্জ, ওয়ার্মস, ডিহাইড্রেশন, হাই স্টার্চ, লো ফাইবার ডায়েট, ফাইবার জাতীয় খাবার না খেলে, অ্যাক্সেস অফ ইনডাইজেস্টেবল ফিডস, হার্নিয়া, এগুলোর কারণে কিন্তু এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। এগুলো কারণ আর কি। ঠিক আছে, ঠিক আছে, দেখো ঠিক আছে। তাহলে এগুলো হলো কারণ। ঠিক আছে, তাহলে দেখো
এরপরে যেটা আমরা 8 নম্বর যে কারণটা হার্নিয়ার কেসটা বলি একটু, হ্যাঁ ডিসকাস করি। মনে করো অ্যাবডোমিনাল হার্নিয়া, এটা মনে করো মানে অ্যাবডোমিনাল মানে নিচের যে লোয়ার লেভেলের পেটটা যেটা, ঠিক আছে, গবাদি পশুদের, হ্যাঁ। তো মনে করো এই জায়গাটাতে ওর যে মাংসপেশি পেরিটোনিয়াম আছে, তো পেরিটোনিয়াম মানে আছে হালকা হালকা একটা মানে স্তরণ, ঠিক আছে। এই হালকা স্তরণটা ভেদ হয়ে যাওয়ার পরে একটা মাংসপেশি থাকে, ঠিক আছে। এই মাংসপেশিটার পরে এখানে অনেকগুলো মাংসের স্তর আছে, ঠিক আছে। তো এই মাংস পুরো পেশিটা যখন মানে লুজ থাকে, কোনো কারণবশত লুজ হয়ে যায়, ঠিক আছে। লুজ হয়ে গেলে কি হয় না, সেই জায়গাটা দিয়ে ইন্টেস্টাইনটা, ঠিক আছে, মনে করো মনে করো এমনি করে তো ইন্টেস্টাইনগুলো থাকে, এমনি করে থাকে, তো এমনি করে থাকে, এমনি করে থাকে। তো এমনি করে যখন থাকছে, তো এটা কি করে বাইরে বেরানোর চেষ্টা তো করবে, ঠিক আছে। তো যখন মনে করো এই যে পেরিটোনিয়ামটা যখন হালকা মানে যখন নরম হয়ে মানে একদম মানে কি বলবো লিকেজ হয়ে যায়, এই জায়গাটা ফুটো হয়ে যায়, এবং এই মাংসপেশিটা যখন কোনো কারণবশত মানে যদি নরম হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই প্রেসার করতে করতে এই কিন্তু এদিকে চলে আসে। ফলে দেখা যায় পুরো বাইরের যে চামড়ার অংশটা, বাইরের চামড়ার অংশটাতে এসে এগুলো জমা হয় এবং এমনি করে ফুলে যায়। তাহলে কি দেখা যায়, এটা মনে করো ঠিক আছে, এটা মনে করো আমি একটা গায়ের আমি পিকচার আঁকলাম আমি, মানে রুমেনের, ঠিক আছে। রুমেনের কি পেটের একটা মানে জাস্ট একটা পিকচার আঁকা হচ্ছে, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে যখন হার্নিয়া থাকবে তখন হার্নিয়াল রিং এরকম ভাবে এই জায়গাটা ফুলে যাবে, ঠিক আছে। যখন তোমরা এই জায়গাটা প্রেস মারবে, সেটা হচ্ছে দেখো 8 নম্বর। দেখো অনেক সময় কি হয়, আমি বললাম কারণটা, অনেক সময় গবাদি পশুরা নিচে পড়ে যায়, পড়াতে গিয়ে পরে ইন্টেস্টাইন যদি বাজিয়ে গেল, মানে বেঁচে গেল, কারণ কারণবশত বেঁচে যাওয়া মানে কি উল্টো পাল্টা হয়ে গেল, ঠিক আছে। যে পেঁচের যে পেঁচ যেভাবে পেঁচানো অবস্থায় থাকে ইন্টেস্টাইনগুলো সেইভাবে না থাকে, যদি অস্বাভাবিকভাবে সেটা যদি মানে ঘুরে যায়, ঠিক আছে, বা পাল্টি খেয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু অবস্ট্রাকশন ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। সেটাই এখানে লেখা আছে, ভলভুলুস অফ দ্য ডিউডেনাল সিগময়েড মানে ফ্লেক্সার, ঠিক আছে। এটা কি রকম হয় একটা আমি ছবি আঁকিয়ে বোঝাই। এটা মনে করো একটা ইন্টেস্টাইনের আমি পিকচার আঁকছি, হ্যাঁ, ইন্টেস্টাইনের একটা পিকচার আঁকছি, ঠিক আছে। তো এটা এটা এমনি স্বাভাবিকভাবে থাকার কথা ছিল, এমনিভাবে এমনিভাবে মনে করো গোল থাকার এমনি এমনি থাকার কথা ছিল নর্মালি, এমনিভাবে, ঠিক আছে, এমনিভাবে থাকার কথা ছিল, ঠিক আছে, এইরকম ভাবে থাকার কথা ছিল, ঠিক আছে, একেবারে। কিন্তু এইভাবে না থেকে কি কেমন হবে বলে দিচ্ছি। নর্মালি যেভাবে ইন্টেস্টাইনের যে পেঁচ যেভাবে থাকে সেই মতো কিন্তু থাকবে না। এক্ষেত্রে কি হবে, ইন্টেস্টাইনটা এমনি মনে করো তা আছে, এমনি আছে, তো এমনি করে ঢুকে যাবে, এমনি করে উপর দিকে চলে যাবে, এবং এটা এটার উপর দিয়ে চলে যাবে, আবার এমনি করে চলে আসবে, ঠিক আছে, এইরকম, আবার এমনি করে পেঁচিয়ে যাবে,
আবার এমনি আসবে, ঠিক আছে, আবার দেখা গেল এমনি ভাবে ঢুকে গেল একদিকে, এইখানে টুইস্টেড করে দিল বা এইখানে টুইস্টিং হয়ে গেল, ঠিক আছে। মানে বুঝতে পারছো তো, ইন্টেস্টাইন যেভাবে থাকার কথা সেটা থাকবে না, এবং এটা কোনো কারণবশত গবাদি পশুরা যদি নিচে পড়ে যায় বা উল্টি হয়ে মানে মনে করো পড়ে যদি যায়, সেক্ষেত্রেও কিন্তু অবস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা থাকে। দেখবে গবাদি পশুরা খুব জোরসে মানে হয়, দৌড়ায় দৌড়ায় না, যেমন ধরো ষাঁড় গরু দেখেছো কত জোরে দৌড়ায়, মোষ দেখেছো যা জোরসে দৌড়ায় না, সেই দৌড়াতে দৌড়াতেও অনেক সময় এদের ইন্টেস্টাইন অবস্ট্রাকশন মানে হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে কি ইন্টেস্টাইন যেভাবে পেঁচানো অবস্থায় থাকে সেইভাবে থাকে না, উল্টো পাল্টা একটু এধার ওধার হয়ে যদি যায় সেক্ষেত্রে অবস্ট্রাকশন ক্রিয়েট করে। হলো, এগুলো হচ্ছে কারণ। তাহলে এতগুলো কারণ রয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো না? বলো। হ্যালো। হ্যাঁ স্যার পারছি স্যার। ঠিক আছে, সিমটমস গুলো লিখাই দিই। হ্যাঁ, কি কি সিমটমস, মানে ফিল্ডে এই ধরনের কেস কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এটার কিন্তু একটাই ট্রিটমেন্ট আছে, কি বলো না, এটা সার্জারি, ঠিক আছে, সার্জারি আছে, কিন্তু অনেক সময় আমরা আগে এটা ট্রিটমেন্ট ওষুধ বা মেডিসিন দিয়ে করতে হবে। তাহলে এবার লিখো সিমটমস, ঠিক আছে, সিমটমস, ঠিক আছে, সিমটমস অফ গড ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ঠিক আছে। তাহলে এটা কিভাবে হচ্ছে, সিমটমস হচ্ছে সিভিয়ার, নাম্বার 1 সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, যেটাকে বলছে কলিক, মানে কি পেটে প্রচন্ড ব্যথা হবে, পেটে প্রচন্ড প্রচন্ড ব্যথা হবে, ঠিক আছে। হলো এই বাংলাটা। 2 নম্বর যেটা হচ্ছে সিমটমস, সেটা লক্ষ্য করা যায় অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ঠিক আছে। মানে কি অ্যাবডোমিনাল ডিস্টেনশন মানে বুঝছো না, মানে এই জিনিসটি কি হয়, এর যে মনে করো ইন্টেস্টাইন যেগুলো রয়েছে, ইন্টেস্টাইনে প্রচন্ড ব্যথার সৃষ্টি করে, মানে কি পুরো শক্ত হয়ে যায়, দেখবে, ঠিক আছে। এটা অপারেশন যখন করা হয় তখন এটা বুঝতে পারা যায়, ঠিক আছে। তো এই যে পেটটাকে যদি চাপ দাও না, পেটটা যখন তোমার চাপ দেবে না, তো পেটের ভিতরে যেন বুঝবে যে প্রচন্ড মানে হার্ডনেস দেখতে পাবে, ঠিক আছে, এগুলো দেখা যায়। 3 নাম্বার ভমিটিং, দেখো গবাদি পশুরা কি ভমিটিং করে, ভমিটিং করে না, কিন্তু ভমিটিং মতোই মানে মুখ থেকে লালা জল, ঠিক আছে, মুখ থেকে জাবর জল এগুলো বার হয়, অনেক সময় দেখে নেবে তোমরা, মুখ থেকে এগুলো বার হয়, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে অনেক সময় দেখা যায় ডায়রিয়া, ডায়রিয়াও লক্ষ্য করা যায়, ঠিক আছে। দেখবে কিরকম ভাবে অবস্ট্রাকশন হলো, প্রথম দিকে দেখবে ডায়রিয়া হয়ে গেল, এরপরে ওষুধ দিয়ে দিয়েছো, ঠিক আছে, সেদিনই আমি একটা অপারেশন করলাম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন,
ঠিক আছে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের অপারেশনটাতে বলছিল যেটা পশুর মালিক, যে বলছে যে মোটামুটি 4-5 দিন আগে বলছে ইয়ে করেছিল, পাতলা পায়খানা করছিল। তো আমার বন্ধুটাই বললো যে আমি ওষুধ টষুধ দিয়ে দিয়েছি, পায়খানা ভরে গেছে, তারপর আর পায়খানাই করেনি, পায়খানা বন্ধ। ঠিক আছে, বুঝতে পারছো না, পায়খানা বন্ধ। তো সেটা একটা কারণ হতে পারে। ঠিক আছে, পায়খানা বন্ধ, তাহলে এইরকম সিমটমস লক্ষ্য করা যায়, মানে ডায়রিয়া, ঠিক আছে, এগুলো লক্ষ্য করা যায়। 5 নম্বর, মানে ডায়রিয়া তো হবে, ওষুধ দিয়েছো, ওষুধ টষুধ দিবে বা না দিলেও কিন্তু দেখো পায়খানা এমন বন্ধ হয়ে গেল আর মানে পায়খানায় করলো না আর। ঠিক আছে, সেটাও একটা কারণ। এরপরে কি আছে, ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনটাও লিখবে। ডিহাইড্রেশন দেখা যায় ডিহাইড্রেশন, এটাও একটা সিমটমস। দেখবে পশুর চোখটা যদি দেখো, পশুর যদি শরীরের চামড়াটা যদি টানো, তাহলে টানলে দেখবে টানাই থেকে যাবে, সেটা হচ্ছে ডিহাইড্রেশনের লক্ষণ। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে সিমটমস, সেটা হচ্ছে ফিভার থাকতে পারে। এবার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে যে ফিভারটা থাকে, ছাগলের ক্ষেত্রে তোমার 104 ডিগ্রি ফারেনহাইট টু 104.5 ডিগ্রি ফারেনহাইট, এই টেম্পারেচারটা থাকতে পারে। আর এটা গরুর ক্ষেত্রে থাকতে পারে 102.5 থেকে 103.5 ডিগ্রি ফারেনহাইট, এরকম থাকবে। 103.5, অনেক সময় দেখা যায় 104ও থাকে, 4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে এটা মানে যদি মনে করো থাকে, তাহলে বুঝে নিতে হবে যে এর ইন্টেস্টাইনে ইনফেকশন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা ফিভার থাকতে পারে। হ্যাঁ, এগুলো মানে সিমটমস, লক্ষণ আর কি, এইরকম লক্ষণ দেখা যায়। এরপরে দেখা যায় ডিপ্রেশন। ডিপ্রেশন 8 নাম্বার হচ্ছে উইকনেস। হ্যাঁ, মানে দুর্বলতা লক্ষ্য করা যায়। ডিপ্রেশন মানে কি, ঝিমুনি ভাব চলে আসবে। উইকনেস মানে দুর্বলতা, অসাড়তা, শরীরের মধ্যে অসাড়তা চলে আসবে। দেখো সেদিন আমি একটা অবস্ট্রাকশন কেস দেখেছিলাম, মানে ব্লড ছিল। ঠিক আছে, দেখো প্রথমে ওর জ্বর ছিল, দেখো আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি যে জ্বরটা ছিল তোমাদের তো পশুটার জ্বর ছিল তোমার 104 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আমি জ্বরের ট্রিটমেন্ট করলাম, তো পশুর মালিক বলছিল যে খাওয়া দাওয়া করেনি। ঠিক আছে, তো ইঞ্জেকশন করলাম, আমি জ্বরেরই ট্রিটমেন্ট করলাম, আমি দিয়েছিলাম সিপিএম এর সাথে ট্রাইভিভেট করেছিলাম, আর ইন্টারসেপ করেছিলাম 3 গ্রাম, আর করেছিলাম তোমার ম্যাক্সটোল ইঞ্জেকশন করেছিলাম। ঠিক আছে, এই ইঞ্জেকশনটা করে দিলে জ্বর কমে যাওয়ার কথা, কিন্তু পরের দিন সকালে আমাকে ফোন করে বললো যে ভালো হয়নি। আমি গিয়ে দেখি যে 102.2 আছে, মানে হালকা জ্বর আছেই। তো আমি তখন কি করলাম, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে পেশাব পায়খানা করছে কি করেনি। এটা কিন্তু সবাই কিন্তু ফিল্ডে এই পেশাব পায়খানা এগুলো করছে কিনা এটা ভালোভাবে জেনে নিতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। পরের দিন কিন্তু আমি কি করলাম, পরের দিন কিন্তু আমি দেখলাম যে ওর জ্বরটা অনেকটা কমে গেছে। তো আমি দেখলাম যে আর জ্বরের ট্রিটমেন্ট করে কোনো লাভ নাই। ঠিক আছে, আমি দেখলাম যে ও পায়খানা করতে পারছে না, ওর মলদ্বারে আমি হাত দিয়ে দেখলাম
পায়খানাগুলো পুরো শুকিয়ে গেছে, পুরো হার্ডনেস, গোবর শুকিয়ে গেলে যেরকম হয় সেরকম। ঠিক আছে, হাত দিয়ে বার করে দিলাম, দেখছি পশুটি পায়খানা করতে পারছিল না। বার করে দেওয়ার পরে আমি লাক্সা বুল্ক এসব সিরাপ খাওয়ালাম, কিন্তু তাতেও কিন্তু কোনো কাজ হলো না। ম্যাগলুডাইন, সিপিএম, বেলামাইল, ট্রাইভিবেট এগুলো করলাম, সিরাপ খাওয়ালাম, ব্লটিনক্স হাইব্রিড, হ্যাঁ, লাক্সাবাল খাওয়ালাম, কিন্তু তাতেও কিন্তু কোনো রেজাল্ট পাওয়া গেল না। ঠিক আছে, ওই আমি হাত দিয়ে যে মানে মলটা বার করে দিলাম শুকনো, সেগুলোই আর পায়খানা করেনি। হ্যাঁ, তবে পেশাব করছিল, ঘন ঘন পেশাব করছিল, কিন্তু পেশাবের কালার কিন্তু ইয়েলো, মানে হলুদ ধরনের। হ্যাঁ, এরপরে আমি তো বুঝে গেছি যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে গেছে, মানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে গেছে। তখন আমি পশুর মালিককে বুঝালাম যে এটা হয়তো অপারেশন করতে হতে পারে, নতুবা স্যালাইন দিয়েও এটা ঠিক করে যাবে, স্যালাইন ওষুধ টষুধ দিয়ে। তারপরে আমি স্যালাইন ট্যালাইন সব কিছু করলাম, স্যালাইন ট্যালাইন দিলাম, সিরাপ খাওয়ালাম, আর কৃমির ওষুধ দিয়ে দিলাম নীলজান। ঠিক আছে, তো এরপরে এই সিরাপগুলো প্লাস স্যালাইন আমি মোটামুটি 2 লিটার স্যালাইন দিয়েছিলাম। তারপরে কিন্তু দেখা গেল চিকিৎসা করার মোটামুটি 3-4 ঘন্টা পরে পায়খানা করলো, পেশাব করলো, খাওয়া দাওয়া স্টার্ট করলো, মানে ভালো হয়ে গেছে, এখন ভালো হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করেছিল কৃমি। ঠিক আছে, ওই যে কৃমির ওষুধ দিয়ে দিলাম, মোটামুটি 4-5 ঘন্টার মধ্যেই ঠিক হয়ে গেল। এটা একটা কারণ আর কি। সেই জন্য অবস্ট্রাকশনের তো একটা কারণ নয়, অনেকগুলো কারণ। কৃমির কারণটা একটা মেজর কারণ। ঠিক আছে, মানে পুরো মানে ইন্টেস্টাইনটাকে ব্লক করে দেয়, মানে পোস্টমর্টম করেও দেখা গেছে আর কি। ঠিক আছে, তো সেই জন্যে কিন্তু ভাবনা চিন্তা করেই ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, বুঝছো? তো এরকম উইকনেস দেখা যায়। ওকে, ইনএবিলিটি টু পাস কেস। ঠিক আছে, ইনএবিলিটি টু পাস কেস 9 নম্বরে হচ্ছে ইনএবিলিটি টু পাস গ্যাস, মানে কি গ্যাস কিন্তু পাস করবে না। ঠিক আছে, তাহলে ইনএবিলিটি টু পাস গ্যাসেস মানে গ্যাস পারাপার হবে না, মানে বায়ু চলাচল হবে না। তো বায়ু চলাচল না হলে ওর পেটে ব্লড তৈরি করবে। ঠিক আছে, তাহলে এরকম কিন্তু মানে সিমটমস লক্ষ্য করা যায় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলে। পশু কি করে, লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে দেখা যায় যে পাগুলো মানে পেটে লাথি মারতে থাকে। ঠিক আছে, পুরো ডালনেস দেখা যায়, ডিহাইড্রেশন দেখা যায়, পশুটি পুরো মানে ঝিমুতে থাকবে, প্রচণ্ড ব্যথায় মানে ছটফট করতে থাকবে। ঠিক আছে, এরকম কিন্তু উঠবোস করতে থাকবে। ঠিক আছে, পশু উঠবোস করতে থাকবে, এটাও একটা লিখে রাখো। 10 নম্বর, পশুটি বারবার বারবার উঠবে আর বসবে। ঠিক আছে, এই সিমটমস গুলো লক্ষ্য করা যায়। আচ্ছা, সবাই বুঝতে পারছো না? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি। সবার লেখা হলো? হ্যাঁ স্যার। হয়ে গেছে সবার? ঠিক আছে, তো দেখো এরপরে আমরা এর ট্রিটমেন্ট কিন্তু এখন আলোচনা করব। হ্যাঁ, তাহলে মুছাচ্ছি। হ্যাঁ,
ট্রিটমেন্ট, ঠিক আছে, ট্রিটমেন্ট অফ গট intestinal obstruction। এটা সবাই বুঝতে পেরেছো, ট্রিটমেন্ট অফ গট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। পিকচার আঁকছি, হ্যাঁ, এই মতো মনে করো ইন্টেস্টাইনটা আছে নর্মাল, এটা নর্মাল শেপ, নর্মাল যাচ্ছে যাচ্ছে, তো এমনি করে যখন এমনি করে সরু হয়ে গেছে, ঠিক আছে, সরু হয়ে গেছে, আবার এমনি করে স্বাভাবিক হয়ে গেছে, আবার নর্মাল আছে, আবার দেখা গেল এইখানে অনেক সরু সরু হয়ে গেছে, ঠিক আছে। এইরকমও কিন্তু মানে এটাও একটা কোজ, যেখানে দেখো এখানে সরু সরু হয়ে গেছে, এইখানে টুইস্টেড হওয়ার সম্ভাবনাটা বেশি, এখান দিয়ে ওই লিকুইডটা যখন পারাপার হয় না তখন অবস্ট্রাকশন হয়। তো সেগুলো করে কারা, এগুলো করে ওয়ার্মসে করে বেশি, ঠিক আছে। এই যে ইন্টেস্টাইনটাকে কি করে জানো, ফুটো করে দেয়, মানে এটা পোস্টমর্টম করলে দেখা যায় যে এর যে ইন্টেস্টাইনের যে মনে করো একটা স্তর আছে, তো দেখো এই যে স্তরটা, ঠিক আছে, এই যে স্তরটা, ওকে, তো এই স্তরটাকে ফুটো করে দেবে। দেখো আমি পিকচারে আঁকে বুঝাই, আমি একটু বড় করে আঁকছি। এটা মনে করো একটা ইন্টেস্টাইন, হ্যাঁ, একটু বড় করে আঁকছি। তো এর একটা তো স্তর আছে, ঠিক আছে, আর এখানে ব্লাড ভেসেল আছে, এটা দিয়ে ওই যে মানে ফুড যেটা সেটা মানে পারাপার হয়, ঠিক, খুব মানে নর্মালি বেরোয় আর কি, হ্যাঁ, বেরোয়। তো দেখা যায় যে এই যে ওয়ার্মসগুলো কি করে, এই ওয়ার্মসগুলো বেশি অতিরিক্ত পরিমাণে থাকলে দেখা যায় যে ইন্টেস্টাইনের মধ্যে গর্ত করে দেয়, এখানে ফুটো করে দেয়, এখানে ফুটো করে দেয়, দেখালাম, এখানে যখনই ফুটো করে দিয়েছে, তো এটা দিয়ে তো লিকুইডটা তো পারাপার হচ্ছে না, হতে হতে দেখা গেল যে এখানে কিছু পরিমাণে লিকুইড এদিকে মানে প্রবেশ করার চেষ্টা করছে, তখন এই জায়গাটা সোয়েলিং হবে, এই জায়গাটা একটু ফুলে যাবে, এমনি করে ফুলে গেল মানে এখানে কি হবে, ইনফেকশন ক্রিয়েট করবে, তাই না। আবার যখনই পেট ব্যথার ওষুধ দেওয়া হয় তখন কিন্তু এই সোয়েলিং গুলো কমে যায়, ঠিক আছে। আর কৃমির ওষুধ দিলে কৃমিগুলো যখন মারা যায় তখন কিন্তু এই ফ্লোটা যখনই কমে যায় তখনই কিন্তু নর্মালি যখনই আমরা অ্যান্টিবায়োটিক সব কিছু দিই তখন কিন্তু এটা এটা ঠিক হয়ে যায়। আবার অনেক সময় কিন্তু এটা ঠিক হয় না, ঠিক আছে, ঠিক হয় না, এবং সেটা পরে দেখা গেল, পরে কি হবে সেটা বলে দিচ্ছি। ইন্টেস্টাইনটার অবস্থা, এই অবস্ট্রাকশন যখন হয় তো ওটা তো পুরো পাতলা হয়ে যাবে, ঠিক আছে। এই যে মনে করো এই লেয়ারটা যখন ফুটো হয়ে গেছে, এই ফুটো হয়ে গেছে, তাহলে পাতলা হয়ে গেছে, এবং দেখা গেল যে এইখানে মানে ইনফেকশন হয়ে গেল, এই জায়গাটা এমন হয়ে যাবে মানে সরু সরু হয়ে যাবে, এরকম সরু হয়ে যাবে, আবার এমনি করে চলতে থাকবে। তো এইটা দিয়ে যখন পারাপার করতে থাকবে তখন এই জায়গাটাতে অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে, একবারে হবে না, কয়েকদিন পর দেখা যাবে যে এটা অবস্ট্রাকশন হবে। এমন হবে যে যখন মানে খুব মানে লিকুইড যখন হবে, তখন খুব লিকুইড হবে তখন এটা দিয়ে পাস হবে, পুরো যখন হার্ড হবে, পুরো যখন এখানে জমা হতে থাকবে, জমা হয়ে যাবে, তখন এখানে অবস্ট্রাকশন তৈরি করবে, ঠিক আছে। কিন্তু এর এফেক্টিভ ট্রিটমেন্ট আছে, যদি সার্জারি করা যায় তাহলে, বা অনেক সময় আমরা ফ্লুইড থেরাপির মাধ্যমে ঠিক করতে পারবো, ঠিক আছে। তো দেখো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, বলছি স্যার।
হ্যাঁ আপনি বললেন না যে ছাগলের যখন পেটে ব্যথা হবে, পেটে লাত মারবে, হ্যাঁ আর একটা যখন হয়, যখন পেটটাকে টান করে একটু, মানে ডাউনের দিকে, মানে তীর ধনুকের মতো ফিল করে, স্লোপ করে পেটটাকে নিচে নামিয়ে নেয়, ওটাও তো পেটে ব্যথা হয়। হ্যাঁ হ্যাঁ ওটাও ওরকম হতে পারে, পুরো পেটটা দেখবে দুটো হ্যাঁ কন্ডিশনে দেখাবে নাকি, না শুধু পেটে লাত মারাটা দেখাবে? না পেটে তো লাথ মারবে কে, পশুরা পেট ব্যথা হচ্ছে মানে পেটে লাথি মারবে কে, সেটা স্বাভাবিক। এবং যেটা পুরো শরীরটাকে টান টান করে দেখবে না, ঠিক আছে, টান টান করে দেখবে পুরো শরীরটাকে পুরো স্ট্রেচেবল করার চেষ্টা করে, ঠিক আছে। আর যখন সিভিয়ার কেস হয়ে যায় তখন কিন্তু আর ই করতে পারে না, আনএবল টু স্ট্যান্ড, দাঁড়াতেও পারে না, ঠিক আছে। ওটা মানে যেটা ফার্স্ট স্টেজের কথা বলা হচ্ছে, ফার্স্ট স্টেজে পেট ব্যথা হবে, তুমি যেটা বলছো স্ট্রেচেবল করবে, ঠিক আছে, মানে পুরো টান, মানে পুরো কি লম্বা লম্বা টান করার চেষ্টা করবে আর কি, ঠিক আছে। কিন্তু ধীরে 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 ব্যথাটা বাড়তেই থাকবে, এই তো এরকম অবস্থা হবে। ইন্টেস্টাইনটা এমনি পুরো, এটা এটা হেলদি ইন্টেস্টাইন, ঠিক আছে। এবং দেখো এই জায়গাটা কেমন হয়ে গেছে, এরকম হয়ে যায়। মানে সার্জারি করবার সময় আমি সেদিনটা দেখলাম ইন্টেস্টাইনটা পুরো মোটা হয়ে গেছিল, এত মোটা হয়ে গেছিল, বিশ্বাস করবে তোমরা, এত মোটা হয়ে গেছিল, এত মোটা। ছাগলের, ছাগলের হ্যাঁ। আর ওর যে লিকুইডটা থাকার কথা, সেই লিকুইডটা পুরো শক্ত হয়ে গেছে, ঠিক আছে। এটা সার্জারি করে ঠিক করতে হলো। তো এগুলো দেখো, এই সার্জারিটা কিন্তু একটু রিস্কি কাজ, ঠিক আছে। মানে মানে তোমরা ট্রিটমেন্টই করবে, ঠিক আছে। সার্জারি মানে আমি বলে দিলাম বলে যে করবে তা আমি বলছি না কখনোই, অনেক মানে রিস্কি আছে। আচ্ছা ঠিক আছে, ট্রিটমেন্টটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ। ট্রিটমেন্ট নম্বর 1 হচ্ছে যেটা আমাদেরকে করতে হবে, এখানে স্যালাইন দিতে হবে, ফ্লুইড থেরাপি। এইরকম কেস যদি পাও, যদি বুঝতে পারো যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কেস যদি পাও, সেক্ষেত্রে কিন্তু সিরাপ বা ওষুধ দিয়ে বা কৃমির ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে আসলে চলবে না, এর কিন্তু একটাই ট্রিটমেন্ট, সুপার ট্রিটমেন্ট করতে হবে। এই মতো কেস যদি পাও তাহলে মানে হাতে সময় রাখবে না, একদম ডাইরেক্টলি ট্রিটমেন্ট করে দেবে, সুপার। তো সেই ট্রিটমেন্টটা কি করবে দেখো, ফ্লুইড থেরাপি, ফ্লুইড থেরাপি। তাহলে ফ্লুইড থেরাপি কি দিচ্ছ, নাম্বার 1 হচ্ছে আরএল দিতে হবে, আরএল 500 ml, ঠিক আছে, পার 10 টু 15 কেজি বডি ওয়েট, ঠিক আছে। মানে 500 ml আরএলটা 10 থেকে 15 কেজি ছাগলকে তোমরা দিতে পারো। যদি মনে করো 20 থেকে 30 থাকে তো 1 লিটার, তাহলে সেক্ষেত্রে আরএল দিবি 1 লিটার, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আরএল 1 লিটার 20 থেকে 30 কেজি, 40 কেজি, 50 কেজি অবধি 1 লিটার দেওয়া যাবে। এক্ষেত্রে যেগুলো অবস্ট্রাকশনের কেস থাকবে সেক্ষেত্রে ফ্লুইড থেরাপিটা একটু মানে বেশি পরিমাণে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা হলো নম্বর 1। দ্বিতীয়ত হচ্ছে যেটা ওই একদম স্যাম ট্রিটমেন্ট, ট্রাইবিভেট দিবে, ট্রাইবিভেট। 3 নম্বরে দিতে হবে ম্যাকোভেট এক্সেল, এক্সেল অথবা নিউরোকাইন্ড, নিউরোকাইন্ড প্লাস ফ্যাট, ঠিক আছে। 4 নম্বরে দিতে হবে টনোফসপান,
টনোফসফান, 5 নম্বরে ড্যাক্সা। তাহলে কি হচ্ছে দেখো, নাম্বার 1 এ দিচ্ছ আরএল দিচ্ছ, দ্বিতীয়ত হচ্ছে ট্রাইবিবেট দিচ্ছ, তৃতীয়ত হচ্ছে ম্যাকোব্যাডাক্সাল অথবা নিউরোকাইনে দিচ্ছ। ট্রনোফসফান দিতেই হবে, কারণ যেন ইন্টেস্টাইনাল মর্টালিটিটা যেটা সেটাকে বাড়ায় দেয়। ঠিক আছে, ইন্টেস্টাইনটা মুভমেন্ট করতে সাহায্য করে টনোফস, টনোসিটি বাড়ায়, মানে ইন্টেস্টাইনের টনোসিটি বাড়ায় টনোফসফান, মানে লুজ করতে সাহায্য করে। ঠিক আছে, সেই জন্য টনোফসফান দেওয়াটা জরুরি। আর ডেক্সামেথাসোন সোডিয়াম এটা তো ক্রিটিক্যাল গ্যাস, এক্ষেত্রে দিতেই হবে, লাইফ থ্রেটনিং আছে, লাইফ রিস্ক আছে, এটা খুবই এমার্জেন্সি ট্রিটমেন্ট। ঠিক আছে, তো ডেক্সামেথাসোন সোডিয়াম দিচ্ছ, এগুলো হলো ফ্লুইড। হ্যাঁ বলো। বলছি হ্যাঁ যে ধরেন কোনো মানে প্রেগনেন্ট কোনো ছাগল থাকলো, হ্যাঁ তাকে অপারেশন লেগে গেল হয়তো, ধরেন সেই ক্ষেত্রে কত মানে ধরেন প্রেগনেন্ট আছে, কিছু করার নেই, লাইফ সেভিং এর ব্যাপার আছে, হ্যাঁ, কত মান্থ পর্যন্ত মানে এটা এক্সট্রা দেবো? না না, যদি প্রেগনেন্সি থাকে তাহলে ডেক্সা দেওয়ার দরকার নেই তো, ডেক্সা না দিলেও চলবে। লাইফ সেভিং এর ব্যাপার আছে, হ্যাঁ তো আমি, না দিলে তো হবে না। হ্যাঁ ডেক্সা দিতেও পারো, আবার না দিলেও কোনো ব্যাপার নাই, আমি বলবো নাই দিবে, কারণটা হচ্ছে না দিলেও কোনো নাই, আমি ডেক্সাটা বললাম আর কি। ঠিক আছে, ডেক্সাটা যদি নাও দিই তাও কাজ হবে। হ্যাঁ, মানে এটা যাতে মানে প্রেগনেন্ট না থাকলে ব্যাপার নেই। না না, আইসোগ্লুপেরিডন দিলেও কিন্তু করবে, অ্যাভয়েড করবে। ঠিক আছে, আইসোগ্লুপেরিডন দিয়েও আমার দেখা আছে। আবার নার্ভাইটাল প্রবলেমস হইতে পারে, হ্যাঁ, নার্ভাইন প্রবলেমটা আবার বাড়িয়ে দেয়। ঠিক আছে, মানে অনেকে বলে যে আইসোপ্রুফ দেওয়া যায়, কিন্তু নার্ভাইন প্রবলেম ক্রিয়েট করে পরে আবার। হ্যাঁ অনেক প্রবলেম আছে। শুনো আমি বলে দিচ্ছি, আমার কাছে স্টেরয়েড বলতে কিছু নাই, এই ডেক্সামেথাসোন সোডিয়ামটা থাকে। ঠিক আছে, বাকি প্রেডনিসোলনও পাবে না, প্রেডনিসোলনও 2-1 পিস থাকে। ঠিক আছে, কিন্তু অনেক যারা আমাদের এখানে অনেক লোকাল ডাক্তার আছে, প্রচুর প্রেডনিসোলন চালায়, প্রচুর। ঠিক আছে, কি হারে চালায় প্রেডনিসোলন ছাড়া ওদের ট্রিটমেন্টই হয় না, এমনও ডাক্তার আছে। ঠিক আছে, জ্বর আসবে তা দিয়ে দেবে, প্রথমেই ডেক্সামেথাসোন সোডিয়াম দিয়ে দেবে, লাভ, পরে কিন্তু অনেক অসুবিধা হয়। ঠিক আছে, যত তোমরা স্টেরয়েড কম চালাবে তত ট্রিটমেন্ট ভালো শিখবে। ঠিক আছে, বুঝলাম না। এবার যদি প্রেগনেন্সি থাকে তো তোমার নর্মালি ট্রিটমেন্ট করো, এখানে দেওয়া তো কোনো দরকার নেই, একটু স্লো স্লো চালাও, এখানে ডেক্সামেথাসোন দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, যদি প্রয়োজন হয় সেই রকম কন্ডিশন খুবই খারাপ দিতেই পারো, কোনো অসুবিধা নেই, মানে একটা তো বাঁচবে, সেই ক্ষেত্রে তোমরা দিতে পারো। হ্যাঁ, পশুর মালিককে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, যদি পশুর মালিক রাজি থাকে দিয়ে দেবে। ওকে, এটার একমাত্র উপায় হচ্ছে ভাই, এটা সবচেয়ে বেস্ট হচ্ছে সার্জারি। ঠিক আছে, পরে আমি বলছি সার্জারিটাও একটু বুঝিয়ে দেবো। তাহলে এটাও ফ্লুইড থেরাপি হয়ে গেল। ফ্লুইড থেরাপি আর একটা জিনিস, যে আমি বললাম না ওই যে সেকেন্ডারি ইনফেকশন, মানে ওই যে মনে করো ইন্টেস্টাইনের মধ্যে কৃমি কিছু ইনফেকশন করে দিয়েছে, অনেক সময় কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়, যে ইনফেকশন হয়ে গেছে সেক্ষেত্রে তো ফিভারও আসবে, ফিভারও আসে না, অনেক সময় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে ফিভারও থাকে, থাকে তো, তো সেই ফিভার যদি থাকে এবং সেকেন্ডারি ইনফেকশনের কারণে আমরা একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন। ঠিক আছে, প্লেন একটা ব্রড স্পেকট্রাম অক্সিটেট্রাসাইক্লিন, এগুলো কিন্তু ফ্লুইড থেরাপির মধ্যেই হয়ে গেল। একটা আরএল এ বাকিগুলো দিয়ে দিলে, আর একটা আর একটা প্রথম আরএলটাতে তোমরা সব কিছু মিক্স করলে। ওকে,
আর নেক্সট যেটা দিবে সেটাতে কিন্তু অক্সিটেট্রাসাইক্লিন ইউজ করে দেবে। হ্যাঁ, যদি মনে করো 10 কেজি ছাগলকে দিচ্ছ, 10 কেজি ছাগলকে দিচ্ছ, তখন তো তুমি একটা আরএলএই দিবে, তাই না? তো সেক্ষেত্রে দেখবে যে 100 ml এর আবার একটা এনএসও পাওয়া যায়, 100 ml, 100 ml এনএস, 100 ml এর এনএস, ছোট ছোট এনএস পাওয়া যায়। তখন তুমি কি করবে, একটা এনএস চালিয়ে দেবে, ঠিক আছে? ওই এনএস এর সঙ্গে 100 ml এনএস এর সঙ্গে তুমি অক্সিটেট্রাসাইক্লিনটা জুড়ে দেবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবার তুমি মনে করো তোমার কাছে এনএস টেনএস কিছু নাই, ঠিক আছে? এনএস কিছু নাই, 100 ml এর এনএস নাই, তোমার ওই আরএলটাই আছে, সেক্ষেত্রে তুমি অক্সিটেট্রাসাইক্লিনটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে আরএল দিচ্ছ, ট্রাইবিভেট, ম্যাকোবেডাক্সাম, টনোফসফন, ড্যাক্সা, অক্সিটেট্রাসাইক্লিন একসঙ্গে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একসাথেও দেওয়া যাবে। তো একটু যে ওই যে ঘোলটা যেটা সেটা একটু পুরো হবে, সেই জন্য আমি বলছিলাম যে 100 ml যদি দেওয়া হয় এনএস এর সঙ্গে তাহলে আরো ভালো হবে। আর যদি মনে করো না দিতে পারো, সেক্ষেত্রে আরএল এর সাথেও এগুলো সব মিক্স করে দিতে পারো, ঠিক আছে? এবার বলো। প্রেগনেন্সি থাকলে স্যার, প্রেগনেন্সি সালভেক্টাম, হ্যাঁ, সেফটিয়াজোন করবে। সেফটিয়াজোন আর সালভেক্টাম, সালভেক্টাম, প্লেন সেফটিয়াজোন করবে, প্লেন সেফটিয়াজোন। ইন্টাসেপ 3, না সরি, ইন্টাসেপ 500 250 আর থাকে না? 512, হ্যাঁ, 512, 562, ওটা তো 562টা হচ্ছে তেজো হলো। হ্যাঁ, ইন্টারসেপ্ট তেজো। 500, হ্যাঁ, ঠিক আছে, তোমরা, আমি বলতে চাইছি প্লেন সেফটিয়াজোন ইউজ করতে বলছি। হ্যাঁ, ইন্টারসেপ্ট নামে পাওয়া যায় যে 250 mg, 500 mg, হ্যাঁ, 1 গ্রামেরও পাওয়া যায়, তো ওটা তোমরা করতে পারো। হ্যাঁ, বলো বলো। না ঠিক আছে স্যার, বলো, কোনো অসুবিধা না হলে বলবে আমাকে, ঠিক আছে? 500 mg-ও পাওয়া যায়। হ্যাঁ, যদি 10 কেজি ছাগল হয় জুন ইউজ করা যাবে না? হ্যাঁ, জুন বলে একটা আছে, ইউজ করা যাবে তো 500 mg? হ্যাঁ, জোন ইনজেকশনটা ইউজ করা যাবে, ঠিক আছে? জোনটা ইউজ করা যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো সেফটিয়াক্সোন দিচ্ছ, তো সেফটিয়াক্সোনটা 10 কেজিতে 250 mg দিবে। হ্যাঁ, আর যদি 20 কেজি হয় তাহলে 500 mg, 50 কেজি অবধি 500 mg দেওয়া যাবে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার, এগুলো ফ্লুইড থেরাপির মধ্যে হবে। এবার ইন্ট্রামাসকুলার ইনজেকশন, তাহলে এটা লেখা হয়েছে সবার? সেফটিয়াজোনের, হ্যাঁ, সেফটিয়াক্সোন, সেফটিয়াজোনের ডোজ হলো 250 mg, কত, 10 থেকে 15 কেজি? হ্যাঁ, 10 থেকে 15 mg, 10 থেকে 15 কেজি পর্যন্ত 250 mg দেওয়া যাবে। অ্যাকচুয়ালি ডোজ রেট বলছে এর 5 থেকে 10 mg পার কেজি বডি ওয়েট, ঠিক আছে? তুমি 25 কেজি অবধি 250 mg দেওয়া যাবে, 25 কেজি অবধি, বুঝেছো? তবে আমরা ওটা মানে দেখো একটু মানে গোপন ভাবে বলছি, যে এটা তো অনলাইন ক্লাস চলছে, সেই হিসাবে আমি বলছি যে 10 থেকে 15 কেজি পর্যন্ত কাজ করবে 250 mg-টা। এর থেকে উপরে যদি হয় তাহলে কাজ কম করবে, ঠিক আছে? কাজ করবে হালকা, কিন্তু পুরো এফেক্ট পাওয়া যাবে না, ঠিক আছে? 5 mg-টা 15 থেকে 50 কেজি করে দেবো নাকি? হ্যাঁ, তো 50 কেজি ছাগল খুবই কমেই পাওয়া যায়, ঠিক আছে? 30-35 পর্যন্ত? হ্যাঁ, 30-35 অমনি পাওয়া যায় বেশি। আমাদের দিকে তো 50 কেজির ছাগল আমি আমি নিজেও দেখতে পাইনি, সত্যি কথা বলে দিচ্ছি। আমি বেশি তোমার 15, 20, 25, 30, 40, 50 কেজির উপরে আর পাই নাই এখনো পর্যন্ত, ঠিক আছে? ছাগলের কথা বলছি। আচ্ছা, তাহলে এটা হলো। এবার এখন আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন করব, ঠিক আছে? মুছাচ্ছি তাইলে, হ্যাঁ?
নীলজান। হ্যাঁ ওটা বলছি 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 এটা তো তোমার ফ্লুইড থেরাপিটা হলো, ঠিক আছে? ফ্লুইড থেরাপির পরে তো ইন্ট্রামাসকুলার ইনজেকশন করবে তো, তাই তো? ফ্লুইড থেরাপির পরে মনে লাগে শেষ হোক। ঠিক আছে, ইনজেকশন গুলো আগে শেষ হোক, তারপরে ওগুলো খাওয়াবে। হ্যাঁ দেখো, ইনজেকশন আইএম যেটা আইএম রুটে দিচ্ছ, ইনজেকশন দিচ্ছ সিপিএম প্লাস, যদি জ্বর থাকে তাহলে বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স, ঠিক আছে হলো। আবার জ্বর যদি নর্মাল থাকে তাহলে বেলামাইন, ঠিক আছে? তাহলে এটা একটা ইনজেকশন। 2 নম্বর ইনজেকশনটা যেটা দিতে হবে সেটা হচ্ছে স্পাসমোভেট, স্পাসমোভেট, অথবা যদি জ্বর থাকে তাহলে জ্বর আর পেট ব্যথার জন্য তোমরা ইনজেকশন করবে মেগলুডাইন, ঠিক আছে? তাহলে মেগলুডাইন, তাহলে এটা ইন্ট্রামাসকুলার ইনজেকশন হয়ে গেল, হলো। এরপরে সিরাপ ফর্মে যেটা খাওয়াতে হবে, সিরাপ, সিরাপ এক্ষেত্রে দেখো পায়খানা করবে না, তো সেক্ষেত্রে তোমরাকে সিরাপ খাওয়াতেই হবে। তাহলে এখান থেকে মানে যেটা হচ্ছে ব্লোটিনক্স হাইব্রিড, এগুলো ডোজ রেট আমি সব কিছু লিখিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে এগুলো আমি ডোজগুলো আর লিখছি না। ব্লোটিনক্স হাইব্রিড প্লাস লাক্সাবুল প্লাস নীলজান, ঠিক আছে? এই সিরাপগুলো কিন্তু খাওয়াতে হবে। ব্লোটিনেক্স মনে করো একটা ছাগলের ক্ষেত্রে 15 কেজি বা 20 কেজি ছাগলের জন্য ব্লোটিনক্স হাইব্রিড 30 ml নিলে, লাক্সাবুল 50 ml নিলে, মানে মনে করো 30 ml ব্লোটিনক্স, 50 ml লাক্সাবুল, নীলজান নিলে 15 ml, তাহলে কত আছে? তাই 95 ml, ঠিক আছে? মানে 95 ml, ঠিক আছে? সিরাপ কিন্তু একসঙ্গে খাওয়াতে হবে, বুঝতে পারছো? এর ডোজটা বলে দিলাম। তাহলে এই সিরাপগুলো খাওয়ানোর পরে এক ধরনের বলাস, যেটা কিন্তু রুমেটোরিক বলাস হিসাবে আমরা দেব, সেটার নাম হচ্ছে ফ্লোরাডন 4 বা যে কোনো মানে রুমেটোরিক বলাস, ঠিক আছে? তাহলে বলাস দিচ্ছ রুমেন এফএস, রুমেন এফএস অথবা ফ্লোরাডন পট, বাস এই ট্রিটমেন্টটা করে দাও। এই ট্রিটমেন্টগুলো করলে কিন্তু এই ট্রিটমেন্টটা করার পরে যদি অবস্ট্রাকশন যদিও থাকে, সেটা কিন্তু যদিও ঠিকঠাক কিছু লাইনের মধ্যে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। যদি মনে করো ওয়ার্মসের কারণে হয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যদি মনে করো ইন্টেস্টাইনাল র্যাপচার হয়ে গেছে, অনেক সময় কি হয় ইন্টেস্টাইনে প্রেসার ক্রিয়েট করে ওইখানে কি হয় র্যাপচার হয়ে যায়, ফুটো হয়ে গেছে বা হালকা ফেটে গেছে ইনফেকশনে, ঠিক আছে? হালকা ব্লিডিংও হচ্ছে, সেক্ষেত্রে সেটা ঠিক হবে না। ইন্টেস্টাইন পুরো যদি পেঁচিয়ে যদি পুরো যদি ইয়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো যদি মোচড় ঘুরে থাকে উল্টো দিকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি যাই দাও কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাবে না। হ্যাঁ, অনেক সময় ইন্টেস্টাইনগুলো যদি বাজিয়ে থাকে, এলোমেলো হয়ে থাকলেও হাই হাই রেঞ্জে যদি আমরা স্যালাইনটা দিই, মানে মনে করো একটা 10 কেজির ছাগলকে বা একটা 20 কেজির ছাগলকে যদি আমরা 1 লিটার আরএল দিই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে ঠিক হওয়ার সম্ভাবনা থাকতেই পারে, ঠিক আছে? সেক্ষেত্রে অনেক সময় ইন্টেস্টাইনগুলো নর্মালাইজেশন হয়ে যায়,
হ্যাঁ, বডি ফ্লুইড যখন ঠিকঠাক শরীরে থাকে না, তখন কিন্তু অনেক সময় যেটা পেঁচিয়ে পেঁচিয়ে থাকে সেটাও আবার সঠিক হয়ে যায়। হ্যাঁ, সেটা হয়ে যায়। হ্যাঁ, যদি এবার তোমার কিন্তু যদি ইন্টেস্টাইনটা ইনফেকশন হয়ে আছে, মনে করো ইন্টেস্টাইন ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে কিছু করার নাই। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু একটাই ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। হ্যাঁ স্যার আমি বলছি কি ওই প্লটিনক্স হাইব্রিড আর লাক্সাবল এই দুটোর মাঝখানে আমি তো গ্যাস্ট্রিনা চালাই, কোনটাকে বাদ দিব, প্লটিনক্স হাইব্রিড না লাক্সাবল? দেখো, এই ব্লটিনক্স হাইব্রিডটা হচ্ছে কি তোমার গ্যাস্ট্রিনার থেকেও উপরের ওষুধ। ঠিক আছে, গ্যাস্ট্রিনারে কি বলে বলো, গ্যাস্ট্রিনাতে স্মৃতিকোণ সাসপেনশন আছে, এটা ব্লটোসিলের মতো, তাই তো? তো এটাতে রেজাল্ট ভালো, বুঝতে পারছো তো? এইটা, হ্যাঁ, তুমি মনে করো যদি এই ব্লটিনক্স হাইব্রিড যদি না পাও, ঠিক আছে, ব্লটিনক্স হাইব্রিড না পাও, তাহলে তার পরিবর্তে তুমি গ্যাস্ট্রিনাটা চালাতে পারো। তাহলে গ্যাস্ট্রিনা প্লাস লাক্সাবল প্লাস নীলজান। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে স্যার, মানে কিছু আনা আছে তো ওই জন্য আর কি, ওটাকে তো চালিয়ে দিতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তুমি শেষ করো, কোনো অসুবিধা নেই। মানে গ্যাস্ট্রিনারও রেজাল্ট ভালোই আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার রামবান আর কি, এটা এগুলো এগুলো ফের মারা মানে বুঝতে পারছো না, ওটা মানে ডেডই হবে, বুঝতে পারলে? তো এটা দেখো, অবস্ট্রাকশনের কেসের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু দিতে হবে। হ্যাঁ, আবার একটা জিনিস আমরা করতে পারি, অনেক সময় ইন্টেস্টাইনে যদি মল যদি পুরো শুকিয়ে যায়, সেক্ষেত্রে আমরা পায়খানা করতে পারে না, কনস্টিপেশন হয় প্রচুর, সেক্ষেত্রে আমরা ওই অ্যানিমেটাও ইউজ করতেই পারি। ঠিক আছে, অ্যানিমেটা একটু দিয়ে দেখাই যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু অবস্ট্রাকশন যদি সেই মতো থাকে, তাহলে সেটাও কিন্তু ঠিক হয়ে যায়। হ্যাঁ, অবস্ট্রাকশন থাকলেও কিন্তু আমরা অ্যানিমাটা ইউজ করব কিন্তু এক্ষেত্রে। অ্যানিমা এগুলো দিয়ে দেখলে, সব কিছু দিয়ে দেখলে যদি না হয়, এবং মলদার দিয়ে যদি কিছু না বার হয়, হাত দিয়ে দেখবে শুধু মিউকাস পাবে, কোনো কিন্তু ইয়ে পাবে না, গুটি গুটি পায়খানা বা মল কিচ্ছু পাবে না, শুধু মিউকাস পাবে। তাহলে শুধু যদি মিউকাস পাও, তাহলে বুঝে নেবে যে এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে গেছে। আর পেটগুলো যদি ডান দিকে যদি প্রেস দিয়ে দেখো, তো পুরো মানে শক্ত শক্ত অনুভব হবে, পুরো শক্ত, পেটটা পুরো শক্ত লাগবে। ঠিক আছে, এরকম লক্ষ্য করে যাই। ঠিক আছে, তাহলে এই ট্রিটমেন্টটা তোমরা করবে। ঠিক আছে, হ্যালো, এগুলো লেখা হয়েছে সবার? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মুছাচ্ছি। হ্যাঁ, স্যার বলছিলাম ওই ম্যাগলুডাইন কি স্যার পেট ব্যথার জন্য সেরকম ভালো কাজ করে স্যার? পেট ব্যথা, বেশি যদি পেট ব্যথা করে? হ্যাঁ, বেশি পেট ব্যথা করলে ওই তোমার ইয়েটাও দুটোই দিয়ে দেবে, স্পাসমোভেটও দিচ্ছ আর ম্যাগলুডাইনও দিচ্ছ, দুটোর আলাদা ফাংশন, আলাদা কাজ হবে। অনেক সময় ভালোই কাজ করে। ঠিক আছে, পেট ব্যথা তো ভালোই কাজ করে। আমি দেখেছি একটা মানে কাড়া ছিল, হ্যাঁ, আমাদের দিকে কাড়া বলে, বাফেলো। তো প্রচন্ড কলিক উর্বশ করতেছিল, আমার কাছে কিন্তু কোনো স্পাসমোভেট ছিল না। ঠিক আছে, ম্যাগলোডাইনটা ছিল, তো ম্যাগলোডাইনেই করে দিয়েছিলি, ভালো হয়ে গেছিল। ঠিক আছে, তো দেখো এর মানে
ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি হয়ে যায়, যদি যে ট্রিটমেন্টটা করা হলো, বিশেষ করে লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে হোক বা লার্জ অ্যানিমেল গাই বা মোষের ক্ষেত্রে বলছি, দেখো একটু ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। যদি তোমরা মলদ্বার দিয়ে হাত দাও, ঠিক আছে, মলদ্বারে যদি হাত দাও তাহলে দেখতে পাবে, কি দেখতে পাবে না, পুরা মিউকাস, পস, পুজ, মিউকাস এগুলো বের হবে, কিচ্ছু বার হবে না। কারণ কি, মানে যে ইন্টেস্টাইন দিয়ে যে লিকুইডটা আসার কথা ছিল এবং সেটা কিন্তু লার্জ ইন্টেস্টাইনে এসে জমা হয়ে মল হওয়ার কথা ছিল, সেটা তো আর হচ্ছে না। অ্যাকচুয়ালি লার্জ ইন্টেস্টাইন কি করে, প্রচুর পরিমাণে যে মানে ওয়াটার থাকছে সেটাকে পুরো মানে অ্যাবজর্ব করে নেই এবং সেটা মল ভাণ্ডার হিসাবে হয়, মানে মল ভাণ্ডার হিসেবে পরিচিত। সেখানে মল এসে জমা হতে থাকে বা হয় এবং সেই যে লিকুইডের মধ্যে যে জল থাকে সেটাকে সে শোষণ করে নেয়। আচ্ছা, তো সেই প্রক্রিয়াটা পুরো বন্ধ হয়ে যায়, ওই তো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে গেছে, ওখান থেকে আর কোনো মানে পার হচ্ছে না, ঠিক আছে, তো সেটা হচ্ছে অবস্ট্রাকশন। তো এই যে ট্রিটমেন্টটা যেটা আমি বললাম সেগুলো তোমরা করলে কিন্তু অনেক ক্ষেত্রে রেজাল্ট পেয়ে যেতে পারো। হ্যাঁ, সেটা যদি ওয়ার্মসের কারণ হয় বা হালকা ইন্টেস্টাইনাল ইনফেকশন হয় বা অবস্ট্রাকশন হলে কিন্তু হবে। এবং যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি বেশি পরিমাণে থাকে বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা যদি পুরো ইন্টেস্টাইনটা খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্টটা কোনো কাজে লাগবে না। সেক্ষেত্রে একটাই মানে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে সার্জারি। সার্জারি মানে হচ্ছে অস্ত্রোপচার, মানে অপারেশন, ঠিক আছে। সার্জারি কি করতে হবে দেখো, আমি যেটা করি, ছাগলের ডান দিকে, ঠিক আছে, ছাগলের ডান দিকে ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সিকাম, ডিউডেনাম, জজুনাম এগুলো রয়েছে, ঠিক আছে। তো ডান দিকে যেমন প্রথমে সাইড মানে চুলগুলো কামিয়ে নিতে হবে, কামানোর পরে অ্যানেস্থেসিয়া লিগনোকেন 2%, আর দিতে হবে তোমার প্রভিডিন আয়োডিন দিয়ে ভালোভাবে সাইড তৈরি করতে হবে। তারপরে অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে কাট করতে হবে, কাট করে করে স্কিন, মাংসপেশি, পেরিটোনিয়াম এই অংশগুলো পের হয়ে যাওয়ার পরে ওখানে ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন সব দেখতে পাবে তোমরা। এবং সেটা হাত দিয়ে ভালো করে ফিল করে দেখতে হবে যে কোন জায়গাটাতে মানে ইনফেকশনটা আছে, সেটা বোঝা যাবে। ইন্টেস্টাইনগুলো যখন হাত দিয়ে যখন তোমরা দেখবে, ভিতরে হাত দিয়ে যখন দেখবে তখন বুঝতে পারবে যে ওই জায়গাটা অনেক গরম ফিল হবে এবং সেই জায়গাটা পুরো মানে লার্জ এনলার্জমেন্ট দেখা যাবে, মানে ওই জায়গাটা সোয়েলিং হয়ে গেছে, ফুলে গেছে, এরকম কিন্তু লক্ষ্য করা যায়। তো অনেক সময় দেখা গেছে যে ইন্টেস্টাইনটাকে যে পোর্শনটা মনে করো, এটা মনে করো ইন্টেস্টাইনের এই অংশটা শুরু হয়ে গেছে, আবার এইখান থেকে হয়ে গেছে, এটা মনে করো ইন্টেস্টাইন, ঠিক আছে। তো এমনি 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 থাকে, এমনি এমনি থাকে, তো ঠিক আছে, এগুলো মানে এক ধরনের জালের মতো থাকে, ঠিক আছে। তো এইটা মনে করো এই জায়গাটার টুইস্টেড আছে, এই জায়গাটাতে মানে অবস্ট্রাক্ট করছে। তো তোমরা এটা ফিল করে বুঝে গেলে যে এই জায়গাটাতে অবস্ট্রাকশনটা আছে, তাহলে কি হবে, দেখা যাবে এই জায়গাটা যে ব্লকেজ যদি হয়ে যায়, এই জায়গাটাতে ব্লকেজড হয়ে গেছে, এই জায়গাটাতে মনে করো ব্লকেজ হয়ে গেছে, ওকে। তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা পুরো ফুলে যাবে, এটা এনলার্জমেন্ট হয়ে যাবে, এমনি করে ফুলে যাবে, ঠিক আছে। আর এই দিকটায় মানে পুরো মানে শুকিয়ে থাকবে, এখানে কিন্তু সেরকম কিন্তু কোনো পারাপার হবে না, ঠিক আছে, বুঝতে পারছো। আর এইখানে এসে এসে এই যে এই জায়গাগুলোতে, ঠিক আছে, এইগুলো পুরো মানে মোটা হতে শুরু হবে, মোটে মানে ফুলে যাবে, এগুলো ফুলবে স্বাভাবিক, কারণ এদিকে তো আর যেতে পারছে না, এদিকে যদি যেতে পারতো তাহলে এখানে অবস্ট্রাকশন করতো না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে এই জায়গাটা কাট করে দিতে হবে,
সেটাও কিন্তু সাবধানতা আছে। এখানে অনেক ব্লাড ভেসেল আছে, অনেক ব্লাড ভেসেল। একটা যদি ব্লাড ভেসেল কেটে ফেলেছো, পুরো রক্ত মানে আটকানো বন্ধ হয়ে যাবে। ভাবনা চিন্তা করে কিন্তু এখানে কাট করতে হবে, ঠিক আছে। এখানে আর্টারি ফোর্সেপ দিয়ে পুরো ভালোভাবে টিপে ধরতে হবে, ঠিক আছে। এখানেই যেগুলো তোমার মানে আর্টারি রয়েছে বা ভেন রয়েছে যেগুলো, সেই ভেনগুলোকে কিন্তু আগে বেঁধে দিতে হবে, ঠিক আছে। আবার এদিকেও তাই করতে হবে, এবং এই পোর্শনটাকে কাট, এই পোর্শন ইনফেক্টেড পোর্শনটাকে পুরো কেটে দিতে হবে। এদিকেও কাটলে এদিকেও কাটলে হলো। কাটার পরে এই যে ইন্টেস্টাইন যেটা আছে আর এই ইন্টেস্টাইন, দুটো ইন্টেস্টাইনকে কিন্তু ভালোভাবে স্টিচ করতে হবে। এমনভাবে স্টিচ করতে হবে যেন এমনি জোড়া লেগে যায়, ঠিক আছে। মানে এমনভাবে করতে হবে যেন এটা দিয়ে খাবার মানে যে খাদ্য রস যেটা, সেটা কিন্তু পারাপার হতে পারে, সেটার দিকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে। এগুলো মানে সার্জারি দক্ষতা, ঠিক আছে। হ্যালো, বুঝতে পারছো সবাই? হ্যালো। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে এটা অপারেশনের মাধ্যম, ঠিক আছে। এবারে পিকচার, একটা আনুমানিক একটা পিকচার এঁকে আমি বুঝালাম, ঠিক আছে। তাহলে আমি একটা কথা বলছি, যে তোমরা, আমি প্রসেসটা যদিও বলে দিলাম, কিন্তু অনেক রিস্কি কাজ এটা, ঠিক আছে। এগুলো তোমরা করবে না কিন্তু, হ্যাঁ। দেখো, এগুলো করতে গেলে লিগেলি একটা সার্টিফিকেটও দরকার থাকে, ঠিক আছে। তো এগুলো সার্টিফিকেট থাকলেও প্রায় সার্জারি দক্ষতা থাকে। মনে করো এগুলো করতে গেছো আর যদি আনসাকসেস হয়ে গেছো, যদি মনে করো তুমি পারো না, বা কাটতে গিয়ে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, এটা দেখে ভয় পেয়ে গেলে, সেক্ষেত্রে কিন্তু তোমার ফিল্ডের অসুবিধা হবে। সেই জন্য এগুলো অপারেশন করতে না যাওয়াই ভালো। ট্রিটমেন্ট করে দেখবে, ভালো হয়তো ভালো, আর তুমি রেফার করে দেবে তোমাদের ওখানে যে ভেটেরিনারি সার্জন আছে, তাহলে আর কোনো অসুবিধা নাই, ঠিক আছে। বুঝতে পারছো তো? হ্যালো। হ্যাঁ স্যার বুঝতে পারলাম। হ্যাঁ, তো ঠিক আছে। তো এই যে মনে করো আজকের যে ক্লাসটা কেমন লাগলো বলো? হ্যাঁ স্যার ক্লাসটা ভালোই হয়েছে স্যার। ভালো হয়েছে, ঠিক আছে। দেখো, হ্যাঁ স্যার। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এটা ফিল কন্ডিশনে পুরো দেখা যায়, কিন্তু দেখবে হয়। কিন্তু এটা জানো, যদি অপারেশনটা ভালোভাবে করা গেলে কিন্তু 90% এভাব রেজাল্ট আছে, ঠিক আছে। তবে এখন জানো না, এগুলো করতে দিতে চায় না, পশুর মালিকরাও করতে দিতে চায় না, বলে যে এমনিই মরছে, মরে যাক, ঠিক আছে। এরকম হয় কি নাই বলো? তবে এটা আমি বলতেই পারি যে এটা কিন্তু অপারেশন করলে ঠিক হবে, ঠিক আছে। আরো কারো কোনো জিজ্ঞেস করা থাকলে বলো এই বিষয়ে।